আসসালামু আলাইকুম সবাই এসএসসি 26-এর বন্ধুদের। তো আজকে আমরা তোমাদের সবচেয়ে ভয়ানক একটা সাবজেক্ট যেটা তোমরা সবচেয়ে ভয় পাও সেটা হচ্ছে সমাজ। এই সমাজের আমরা আজকে ওয়ান শট ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আমাদের ব্যাচেলর এডুকেশনের পক্ষ থেকে আমাদের একটা আশা আছে যে আমরা সমাজের সবগুলো চ্যাপ্টারের উপরে একটা ওয়ান শট ক্লাস নিব। তো তোমরা যদি আমাদের পাশে থাকো এবং আমাদের সম্পূর্ণরূপে সাপোর্ট দেখাও তো আমরা ইনশাআল্লাহ তোমাদের এই ওয়ান শট ক্লাসগুলো সম্পূর্ণ করে দেবো। তো আজকে আমি সর্বপ্রথম সমাজের চ্যাপ্টার 3 করব, কেননা চ্যাপ্টার 3 হচ্ছে সবচেয়ে ভয়ের একটা জায়গা। কারণ সমাজ তো আমরা চাইলে রিডিং পড়তে পারো, সমস্যা নেই, কিন্তু এই চ্যাপ্টার 3 শুধু রিডিং পড়লে হবে না। চ্যাপ্টার 3-এ অঙ্ক আছে, অনেক কিছু বোঝার জিনিসও আছে। তো আমি চ্যাপ্টার 3 একেবারে বেসিক থেকে শুরু করে সবকিছু আজকে একটা ক্লাসে বুঝিয়ে দেবো। তোমরা যদি পুরো ক্লাসটা ধৈর্য সহকারে দেখো তাহলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার 3 সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো আমি আশা করবো ক্লাসটা যদি লংও হয় তাহলে তোমরা দেখবে ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি একটু বইটা নিয়ে নিই, যেহেতু আমি অনেক আগে পড়াশোনা করছি তো আমার বইটা দেখিয়ে পড়াতে হবে। এই বইটা আগের বই, তারপর আমি এটা দেখিয়ে বলছি। প্রথমে অধ্যায়ের নাম হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল। এখন এই চ্যাপ্টারের প্রথম যদি তুমি পৃষ্ঠা উল্টাও তাহলে তুমি দুইটা পেজ দেখতে পারবা, দেখতে পাচ্ছ দুইটা পেজ। এই দুইটা পেজে তোমাদের 8টা যে গ্রহ, আমাদের সৌরজগতে 8টা গ্রহ আছে। সূর্য 8টা গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তো 8টা গ্রহ সম্পর্কে সবকিছু তোমরা ধারণা পাবা। তো এগুলো তোমরা এমসিকিউর জন্য একটু করে পড়ে রাখতে পারো, কারণ কেননা এগুলো সৃজনশীলের জন্য কোনো ইম্পর্টেন্ট নেই না, কখনোই সৃজনশীল আসে না, আসবেও না। তো এমসিকিউ মাঝে মাঝে কয়েকটা চলে আসে। তো তোমরা কোনো যদি রিস্ক নিতে না চাও তাহলে তোমরা অবশ্যই এগুলো পড়ে যাবে। তো আমি মেন টপিকগুলো একটু বলে দিচ্ছি। যেমন সূর্য পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীটা দেখতে পাচ্ছ, আমি আঁকাতে অনেক বাজার, আমার হাতের লেখা অনেক খারাপ, একটু কনসিডার করে নিও। তো এই পৃথিবী যত আয়তন আছে, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। মানে একটা সূর্যের ভিতরে দেখাই, একটা যদি সূর্য নেই, এই পৃথিবী এরকম একটা সূর্যের ভেতরে এরকম 13 লক্ষ পৃথিবী হেঁটে যাবে, 13 লক্ষ পৃথিবী হেঁটে যাবে। তো তারপর যদি আমি দেখি, তারপর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব দেওয়া আছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। তো এই দূরত্বটা কিন্তু যত কম শুনতে মনে হচ্ছে অত কম না, 15 কিলোমিটার অনেক বেশি। 1 মিটারে 1000 মিটার, তো 15 কোটি কিলোমিটার, এটা অনেক বেশি, কল্পনার বাইরে। আর সূর্যের ব্যাস দেওয়া আছে 13,84,000 কিলোমিটার। যদি এদিকে মানের কোনো পরিবর্তন হয় তাহলে মাফ করে দিও, কারণ এটা আগের বই, নতুন বই আমি সংগ্রহ করতে পারিনি। আর সূর্যের উষ্ণতম অংশের 57,000 ডিগ্রি সেলসিয়াস, যেটা সূর্যের সবচেয়ে উষ্ণতম অংশ। আর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবা, সূর্যের 55 ভাগ হচ্ছে হাইড্রোজেন আর 44 ভাগ হিলিয়াম। আমি শুধু বলে যাচ্ছি, তোমরা একটু রিডিং পড়ে নিও, অবশ্যই তোমরা রিডিং পড়বা, একবার হলে রিডিং করে পরীক্ষার আগের দিন, যেহেতু তোমরা কমন পাও। তো তারপর রয়েছে গ্রহগুলো একেবারে সিরিয়াল অনুযায়ী মুখস্থ করবা, কারণ এদিকে ছোট থেকে বড় সব গ্রহ উল্লেখ করা আছে। যেমন সর্বপ্রথম রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তো বুধের এদিকে ব্যাখ্যা দেওয়া আছে, শুক্রের ব্যাখ্যা দেওয়া আছে। তুমি এই বুধের শুক্র কোন রকমের ব্যাখ্যা পড়ে যাওয়া সবগুলোর, কিন্তু পৃথিবীর ব্যাখ্যা একেবারে তোমরা মুখস্থ করে রাখবা, কারণ পৃথিবীর ব্যাখ্যা শুধু তোমাদের পরীক্ষার জন্য না, সবসময় কাজে লাগে। তো আমি এগুলো আর বলছি না, আমি মেইন পড়ায় চলে যাচ্ছি। আর এদিকে আরেকটা টপিক হচ্ছে পৃথিবী গ্রহে জীব বসবাসের কারণ। এটা একটা রিডিং পড়ে নেবে, অত ইম্পর্টেন্ট না। এটা শুধু স্তর সম্পর্কে বলা হয়েছে। পৃথিবীতে তোমরা জানো কয়েকটি স্তর আছে, এই স্তর সম্পর্কে দিকে বলা হয়েছে, তোমরা একবার রিডিং করে নেবা, এগুলো বলে দেওয়ার কিছু নাই। তো এখন মেইন পড়ায় আমরা চলে যাই। তো মেইন পড়ার প্রথম দিক দিয়ে রয়েছে, যে দেখতে পাচ্ছ, ভূ অভ্যন্তরের গঠন। আমরা যে পৃথিবীতে বাস করি, পৃথিবী তো গোলাকার, কিন্তু এদিকে তো আমরা 2D একটা চিত্র এঁকেছি। যদি আমরা 3D চিত্র যদি কল্পনা করতে চাই তা আঁকা সম্ভব না। 3D চিত্র যদি কল্পনা করতে চাই, পৃথিবী একটা গোলকের মতো, একটা গোলক তোমরা দেখছো অবশ্যই, ওই গোলকের মতো। যেমন একটা যদি বল চিন্তা করো, ক্রিকেট বলের কথা, তাহলে পৃথিবী হচ্ছে ক্রিকেট একটা বল। এই ক্রিকেট বলের ভিতরে আমরা বাস করি না। আমরা অনেকেই জানে না, আমিও কয়েকদিন আগে জানতাম না যে আমরা পৃথিবীর কোন জায়গায় বাস করি। আমি যখন ক্লাস 8-এ পড়তাম আমি জানতামই না যে আমি পৃথিবীর কোন জায়গায় বাস করি। আমি মনে করতাম আমি পৃথিবীর মাঝখানে বাস করি। পরে কয়েকদিন পর জানতে পারলাম যে আমরা পৃথিবীর উপরই ভাগে বাস করি। এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখানে বাস করি না, আমরা বাস করি এই যে এখানে। আমরা যে দাঁড়ায় আছি, আমরা পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি, পৃথিবীর ভিতরে হচ্ছে মাটি। এই পৃথিবীর পুরো নিচ পর্যন্ত এসে বিভিন্ন স্তর আছে। তো স্তরগুলো আমি এখন ব্যাখ্যা করার চেষ্টা করবো। এই ভূত্বককে, এই যে আমি এইটাকে এই একটু অংশ দেখতে পাচ্ছ, এই একটু অংশ আমি জুম করে এঁকে নিয়েছি, আমার আঁকা খারাপ, কনসিডার করে নিও। তো পৃথিবীর এই যে ভূত্বককে মোট 3টি অংশে ভাগ করা হয়েছে তোমাদের বইতে। তো ভূত্বককে 3টি অংশে ভাগ করা হয়েছে, সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে অশ্বমণ্ডল।
দ্বিতীয়টা হচ্ছে গুরুমণ্ডল, আর তৃতীয়টা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই মোট 3টা স্তরে ভাগ করা হয়েছে। তো এদিকেও তোমরা রিডিং পড়বা, অবশ্যই তোমরা বইটা একবার হলো রিডিং পড়বা, না হলে তোমরা পরীক্ষা ভালো করতে পারবা না। আমি শুধু বুঝিয়ে দিচ্ছি এখানে কি বলতে মেইনলি চেয়েছে। তো দেখতে পাচ্ছ অশ্বমণ্ডল, সর্বপ্রথম অশ্বমণ্ডল এসে 64 কিলোমিটার। এদিকে যেটুকু আমি কিলোমিটার লিখি নাই, কিন্তু মেইনলি হচ্ছে এটা কিলোমিটার, মানে অশ্বমণ্ডলের দৈর্ঘ্য। এই যে মানে অশ্বমণ্ডল এসে এই যে একটু পর্যন্ত যদি আমি ধরি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ একটু পর্যন্ত হচ্ছে অশ্বমণ্ডল। তো অশ্বমণ্ডলের দৈর্ঘ্য হচ্ছে 64 কিলোমিটার, এটা হচ্ছে 64 কিলোমিটার। তারপর অশ্বমণ্ডল একটু পরে নেবা, একটু বড় আছে, অশ্বমণ্ডল একটু পরে নেবা। অশ্বমণ্ডল প্রধানত 64 কিলোমিটার, আর অশ্বমণ্ডলে সিলিকন আর অ্যালুমিনিয়াম থাকে, এটা একটা মাথায় রাখবা। সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে অশ্বমণ্ডলের মাটিগুলা মানে তৈরি মেনলি। তো এই সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে যেহেতু তৈরি, তাহলে এই অঞ্চলগুলোকে মাঝে মাঝে সিয়ালও বলা হয়, অশ্বমণ্ডলকে সিয়াল বলা হয় মাঝে মাঝে। তো অশ্বমণ্ডলকে তোমরা সংক্ষেপে মনে রাখতে পারো সিয়াল। যদি পরীক্ষার প্রশ্ন আসে যে অশ্বমণ্ডলের নাম কি বা কোনটার এই যে অশ্বমণ্ডল কি দিয়ে তৈরি, তাহলে তোমরা তখন এই সিয়াল মনে রাখবা। SI দিয়েছে সিলিকন আর AL দিয়েছে অ্যালুমিনিয়াম। তো সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে প্রধানত অশ্বমণ্ডল মানে গঠিত হয়েছে। তারপরে যদি আমরা যাই, তারপরে রয়েছে গুরুমণ্ডল। তো গুরুমণ্ডলে মোট 2885 কিলোমিটার এর দৈর্ঘ্য গুরুমণ্ডলের। আর এদিকেও তোমরা রিডিং করে নেবে, আমি সবকিছু বলছি না, এদিকে পানির অপেক্ষা কত গুণ বেশি কম। অশ্বমণ্ডল অনেক কিছু বলা আছে, আমি কিন্তু অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, কিন্তু অবশ্যই তোমরা পড়বা। তো এখানে দেখতে পাচ্ছ গুরুমণ্ডল 2885 কিলোমিটার এটার দৈর্ঘ্য। আর এটা হচ্ছে সীমা দিয়ে পরিচিত, কারণ SI দিয়েছে সিলিকন আর MA দিয়েছে ম্যাগনেসিয়াম। তো তোমরা আগের মতোই বুঝতে পারছো, SI দিয়ে যেহেতু সিলিকন, তাহলে এদিকে সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে এদিকের মানে তৈরি, এদিকের অংশগুলো সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। তো পরীক্ষার প্রশ্ন আসলে তোমরা সীমা দিয়ে মনে রাখবা। তো অশ্বমণ্ডল সিয়াল আর গুরুমণ্ডল তোমরা সীমা দিয়ে মনে রাখবা। আর সর্বশেষ একটা রয়েছে, সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডলের মোট দৈর্ঘ্য হচ্ছে 3486 কিলোমিটার। আর এটাকে মনে রাখতে হলে তোমরা নাইফ মনে রাখবা, নাইফ দেখতে পাচ্ছ, নাইফ। NI দিয়ে হয়েছে নিকেল আর FE দিয়ে হয়েছে ফেরাস মানে আয়রন। তো এই অঞ্চলের যে ইটগুলো রয়েছে সেটা হচ্ছে আয়রন আর নিকেল দিয়ে তৈরি। তো এই কেন্দ্রমণ্ডলকে আবার দুইটি অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভিতরের অংশ, আর একটা হচ্ছে বাহিরের অংশ। ভিতরের অংশের দৈর্ঘ্য হচ্ছে 1216 কিলোমিটার এবং বাইরের অংশের দৈর্ঘ্য হচ্ছে 2270 কিলোমিটার। তো এটা হচ্ছে ভূ অভ্যন্তরের গঠন। তো আমি এখন পরের টপিকে চলে যাচ্ছি, আমি এগুলো একটু মুছে আবার ফিরছি। তো আমরা এখন চলে আসছি এই অধ্যায়ের সবগুলা মানে মেইন যে টপিকটা আছে সেটা এখন বোঝানোর চেষ্টা করব। যারা SSC-তে আগে পরীক্ষা দিয়েছে সব সময় এই যেই অংশটুকু আছে, এই অংশটুকু সবচেয়ে ভয় পেত। আর এই অংশটুকু থেকে 100% প্রশ্ন আসবে, কিন্তু 100% আসলে বলা যায় না, কারণ 2025-এ যে প্রশ্নটা আমি দেখছিলাম, 2025-এ ঢাকা বোর্ডেই এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে নাই সৃজনশীল। কিন্তু তোমরা চিন্তা করো না, পরের বছর ইনশাল্লাহ এই অধ্যায় থেকে আসবে। তো এখন মেইন এটা মানে একটু মনোযোগ সহকারে বুঝো, যা বুঝাই। তো আমার চিত্র যেহেতু খারাপ, তো আমি কোনো রকম একটা ডিম আঁকছি, মানে এটা পৃথিবী চিন্তা করো, এটাও পৃথিবী চিন্তা করো আপাতত। তো পৃথিবীতে এই যে এটা মনে করো পৃথিবীর কেন্দ্র, এটা তো 3D, আমি 2D আঁকছি। তো 3D এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তো যদি আমি এরকম করে একটা রেখা আঁকি, কল্পনা করো আমি কি বলছি। যেহেতু তোমাদের পরীক্ষা সামনে, যেহেতু এটা SSC 26-এর জন্য, আমার 27-এর জন্য আরো অনেক বড় একটা প্ল্যান আছে। তো আপাতত 26-এর জন্য ওয়ান শট ক্লাস বানিয়ে রাখছি। 27-এর যেহেতু টাইম অনেক বেশি আছে, তার 27-এর জন্য আরো ডিটেলসে ক্লাস বানাবো। আপাতত এখন শুধু দেখতে থাকো 26-এর জন্য। তো সবসময় মনে রাখবে এগুলো MCQ-তে আসতে পারে, তো সেজন্য বলে রাখছি, ক খ তে আসতে পারে। তো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর পৃথিবীর মাঝখান দিয়ে একটা যেই মানে এটা প্রথমে একটা জিনিস বলে রাখি, পৃথিবী যদি চিন্তা করো সবসময় এটা সহজ হবে। প্রথমে উপরের দিকটাকে উত্তর চিন্তা করবা, নিচের দিকটাকে দক্ষিণ চিন্তা করবা, সরি এটা হচ্ছে দক্ষিণ, আর এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম। এটা সবসময় চিন্তা করে নেবা, কারণ এই 3 অধ্যায়ের দিক সবচেয়ে বড় একটা জিনিস। উপরেরটা হচ্ছে উত্তর, নিচেরটা হচ্ছে দক্ষিণ, এই ডান সাইড হচ্ছে পূর্ব, এই সাইড হচ্ছে পশ্চিম। তো তোমরা এই যে পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিমে
যেই রেখা কল্পনা করবা সেই রেখাকে বলা হয় হচ্ছে অক্ষরেখা। তো এই কেন্দ্র দিয়ে যে অক্ষরেখা মানে গমন করবে, আসলে কেন্দ্র দিয়ে গমন করা নেই, কারণ এটা আমি 3D বুঝাইতে চাইছি, মানে পৃথিবীটাকে এরকম করে গোল করে ঘুরে আনছে। তো এইটাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবীয় রেখা। আমি লিখছি না, বইতে দেওয়া আছে, একটা চিত্র ছোট করে দেওয়া আছে, ওদিকে সব দেখে নেবার, শুধু বুঝে রাখো যে কোনটা কি। মাঝখানে যেই পশ্চিম থেকে পূর্বে যে রেখাটা মাঝখান দিয়ে যাবে সেটার নাম হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা। আর উত্তর থেকে দক্ষিণে পৃথিবীকে মানে পৃথিবীর মাঝখান থেকে পুরো ছেদ করবে, কেন্দ্রকে ছেদ করে যে রেখাটা যাবে এটা আসলে পৃথিবীর মাঝখান দিয়ে যাবে ডিরেক্ট। এটা যেমন পৃথিবীর সাইড দিয়ে গেছে, এটা ডিরেক্ট মাঝখান দিয়ে যাবে, এই মাঝখান দিয়ে যাবে, এটা সেজন্য এটাকে বলা হয় মূল মধ্যরেখা। আর এদিকে যে মানে এই যে দেখতে পাচ্ছ, এদিকে যদি আমি আরো যদি রেখা কল্পনা করি, দেখতে পাচ্ছ এগুলো যদি আমি অনেকগুলো রেখা কল্পনা করি, তো এই যে পশ্চিম থেকে পূর্বে আমরা যে রেখাগুলো আঁকবো বা কল্পনা করব সেই রেখাগুলোকে আমি এটাকে বললাম যে অক্ষরেখা বলে। আর যদি আমরা উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করব সেগুলোকে বলবো হচ্ছে দ্রাঘিমা। আর এই মেইনলি দ্রাঘিমা রেখা দিয়ে তোমাদের সব অঙ্ক বেশিরভাগ আসবে। আর উত্তর যে অক্ষরেখা আছে, অক্ষরেখা দিয়ে তোমাদের ঋতুর যে অঙ্কগুলো আছে সেগুলো হবে। তো উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করবে এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, আর এগুলো হচ্ছে অক্ষরেখা। তো এটা সবসময় মনে রাখবে। তো এখন যদি আমরা একটা কল্পনা করি, দেখতে পাচ্ছ এই যে যখন আমরা অক্ষরেখা আঁকতে যাবো, অক্ষরেখা এখন চিনো তোমরা, যখন আমরা অক্ষরেখা আঁকতে যাব তখন এই যে 1 ডিগ্রি মানে এই যে এই কেন্দ্রটা আছে, আমরা যদি কেন্দ্র চিন্তা করি, এই যে এদিকে যদি আমরা একটা কেন্দ্র চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছ আমি একটু এদিকে আঁকি, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, মনে করে এটা হচ্ছে যে বিষুব রেখা। বিষুব রেখা হলে আমরা যদি এদিকে একটা অক্ষরেখা আঁকি, আরেকটা অক্ষরেখা, এটা যেহেতু 3D হবে তোমরা একটু বুঝে নিও, এরকম করে যাবে গোল করে। তো এই যে এদিকে যদি আমি একটা কোণ কল্পনা করি, যে দেখতে পাচ্ছ একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটা যদি কল্পনা করি, এই কোণটা যদি হয় 1 ডিগ্রি, ধরলাম যে কোণটা 1 ডিগ্রি হলো, তাহলে এই দ্রাঘিমাকে বলা হবে 1 ডিগ্রি উত্তর দ্রাঘিমা। 1 ডিগ্রি, যেহেতু আমরা এই উত্তর সাইডে দেখতে পাচ্ছি এটা মধ্যরেখা, আর আমরা উপরে যেহেতু এই যে দ্রাঘিমাটা টানছি, তো এটাকে বলা হবে 1 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 1 ডিগ্রি উত্তর অক্ষাংশ। আর সেম ভাবে যদি আমি নিচে এরকম করে টান দিতাম, এটা যদি এরকম করে করতাম, যদি কোণ উৎপন্ন হতো, যদি 1 ডিগ্রি যদি কল্পনা করি, তাহলে এটাকে আমরা বলতাম 1 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, যেহেতু এদিকে দক্ষিণ আর এদিকে উত্তর, এটাকে বললাম তোমাদের। তো এদিকে যদি আমি মনে করো এরকম একটা অক্ষরেখা অঙ্কন করলাম, এদিকে গুণ করলাম, আর এটা যদি কেন্দ্রের সাথে যদি মনে করো ধরলাম 70 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 70 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এটাকে আমরা বলবো 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ। আর এটাই যদি আমি এই এদিকে আঁকার চেষ্টা করি, সেম উল্টোটা যদি আঁকার চেষ্টা করি, তাহলে এটা কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করবে ধরলাম 70 ডিগ্রি, তাহলে এটা হবে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। তো আমি আশা করি দক্ষিণ অক্ষরেখার জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো আমি এখন দ্রাঘিমা রেখা আঁকার জন্য আরেকটা চিত্র আঁকি। তো আমি একটা মানে দুইটা পৃথিবী আর আইকা নিচ্ছি একটা গোল আলুর মতো। তো প্রচুর এদিকে ফ্যান, যেহেতু নয়েজ আসছে সেহেতু ফ্যান অফ করে নিতে হচ্ছে, আর পাশে একটা কুকুর ডাকছে, তো প্রচুর নয়েজ হচ্ছে, তোমরা প্লিজ একটু ইগনোর করবা। তো তোমরা মেইন পড়ার দিকে ফোকাস করো। তো আমি এখন মেইন যে টপিকটা সেটা বোঝানোর চেষ্টা করবো। অক্ষরেখা আমি আশা করবো যে তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা দ্রাঘিমা রেখা বোঝানোর চেষ্টা করবো। তো আমি একটু আগে একটা বললাম যে প্রথমে একটা মূল মধ্যরেখা কল্পনা করবা, আর যে উত্তর, এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে দক্ষিণ। উত্তর দক্ষিণে যেই রেখাটা তোমরা কল্পনা করবা সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা। আর আমি অক্ষরেখা আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যে যদি তোমরা এটা হচ্ছে বিষুব রেখা হয়, তাহলে তোমরা এই যে তোমরা অক্ষরেখা আঁকবা, এই অক্ষরেখা তোমরা হাইট 90 ডিগ্রি পর্যন্ত আঁকতে পারবা। দেখো তুমি এরকম যদি যাও এক পর্যায়ে গিয়ে এদিকে কিন্তু শেষ হয়ে যাবে, দেখতে পাচ্ছ এদিকে 90 হাইট, সেটা মনে রাখবা, এটা 90 পর্যন্ত শেষ হয়ে যাবে, অক্ষরেখা 90 পর্যন্ত। আর যদি দ্রাঘিমা রেখা তোমরা 3D কল্পনা করবা, দ্রাঘিমা রেখা যদি আঁকো, দেখতে পাচ্ছ দ্রাঘিমা রেখাটা পৃথিবী যদি এরকম হয়, পৃথিবীর উপরে এসে দ্রাঘিমা রেখাটা, আর যে অক্ষরেখাটা আছে, অক্ষরেখাটা পৃথিবীর মানে যে কি কয় পূর্ব থেকে পশ্চিমে কল্পনা করা হয়। তো দ্রাঘিমা রেখা যদি তুমি আঁকতে যাও, তো দেখতে পাচ্ছ দ্রাঘিমা রেখা কিন্তু এদিকে গিয়ে শেষ হবে না, দ্রাঘিমা রেখা আরো ওই সাইডে যাবে, মানে এদিকে পৃথিবী, যদি পৃথিবী তো 3D, আমি 3D তো কিছু নাই, তাহলে আমি তোমাদের বোঝাতে পারছি না, আমি একটা জিনিস দিয়ে বুঝাই। ধরো এটা হচ্ছে পৃথিবী, এই যে এদিকে যদি আমি দ্রাঘিমা কল্পনা করে এদিকে কিন্তু শেষ হয়ে যাবে না, আবার এদিকে কিন্তু এটা আছে। তো এদিকে দ্রাঘিমা কল্পনা করতে করতে আমরা পুরো মাঝখান দিয়ে মানে 180 পর্যন্ত দ্রাঘিমা অঙ্কন করতে পারবো। তো এটাই তোমরা সবসময় মনে রাখবা, দ্রাঘিমা 180 ডিগ্রি পর্যন্ত অঙ্কন করতে পারবা।
আর অক্ষরেখা 90 ডিগ্রি পর্যন্ত অঙ্কন করতে পারবা। তো দ্রাঘিমা এই যে দেখতে পাচ্ছ এদিকে মূল মধ্যরেখা আর পৃথিবীর অপর সাইডে, তো এটা দিয়ে আমি আবার বুঝাই যেহেতু এটা 3D আছে। এদিকে এদিকে দেখতে পাচ্ছ মূল মধ্যরেখা, এটা যদি কল্পনা করি তাহলে এই সাইডে দ্রাঘিমা রেখা যদি কল্পনা করি করতে করতে এদিকে 180 ডিগ্রি উল্টো পাশে, ঠিক উল্টো পাশে 180 ডিগ্রি শেষ হয়ে যাবে, এদিকে 180 ডিগ্রি শেষ হয়ে যাবে, এদিকটা আবার 180 ডিগ্রি শুরু হবে। তো এদিকেই মেন মানে একটা মজার একটা জিনিস তৈরি চলে আসে, আন্তর্জাতিক রেখাটা, আন্তর্জাতিক যে তারিখ রেখা, এটা আমি একটু পর তোমাদের বোঝাবো, এটা এঁকে রেখেছি আগেই, কিন্তু তারপর আমি এটা মুছছি না, আমি এটা তোমাদের একটু পরে বোঝাবো। তো দ্রাঘিমা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই, তোমরা সব বেসিক আসলে আমি আশা করছি যে বুঝতে পেরেছো। আমি ভিডিও একটু অফ করি। তো আরেকটা পৃথিবী এঁকে নিলাম। তো এখন আমরা দ্রাঘিমার মেইনলি অঙ্কগুলা করব। তো দ্রাঘিমার অঙ্কগুলো আসলে মেইনলি কি হয় আমি তোমাদের বলি। 3 অধ্যায়ে এই জিনিসটা সবচেয়ে কঠিন। এই টপিকতে একটা প্রশ্ন আসবেই, এটা হলো মনে করো আমরা যে বাংলাদেশ এদিকে মানে এদিকে এরকম একটা স্থানে আছে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পৃথিবীর এরকম একটা স্থানে আমরা যদি আসলে আসে, আমরা কল্পনা করবো কি আসলে আছে। তো এদিকে যে অক্ষরেখা কল্পনা করবো, আমি আরেকটা জিনিস অক্ষরেখা বলতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখন বলে দিই। এটা হচ্ছে 23.5, যদি এটা 23.5 ডিগ্রি যদি অক্ষরেখা হয় তাহলে এটাকে আমরা বলবো কর্কটক্রান্তি রেখা। তোমাদের বইতে আছে উত্তর যেহেতু উপরে আছে তোমরা বুঝতে পারছো, এটাকে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। উত্তরে 23.5 ডিগ্রি অক্ষাংশকে আমরা বলবো হচ্ছে কর্কটক্রান্তি রেখা। আর এটা যদি 66.5 হয়, 66.5 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ হবে হচ্ছে কি সুমেরু রেখা। তো এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে সুমেরু রেখা। আর আমরা যদি একইভাবে এদিকে 23.5 আর এদিকে যদি 66.5 আঁকি, তাহলে এটার নাম হবে মকরক্রান্তি রেখা। আর এটার নাম হচ্ছে কুমেরু রেখা, যেহেতু এটা বিপরীত আর এটা দক্ষিণ দিকে হবে। তো এটা তোমরা মনে রাখবা, যদি সঙ্গে আসে যে কর্কটক্রান্তি রেখা কাকে বলে, তাহলে তোমরা সুন্দর মতো বলবা। এটা অবশ্যই উল্লেখ করবা যে উত্তর অক্ষাংশে 23.5 ডিগ্রি অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা বলে, আর সুমেরু রেখা সেম একইভাবে। আর কুমেরু রেখা আর মকরক্রান্তি রেখাতে তোমরা দক্ষিণ দিকটা অবশ্যই উল্লেখ করবে। তো এদিকে দেখতে পাচ্ছ, এখন যদি আমরা যাই, বাংলাদেশের অবস্থান একেবারে 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখার উপরে। আর যদি আমরা দ্রাঘিমা রেখা হিসাব করতে চাই তাহলে 88.01 থেকে মানে কত পর্যন্ত জানি, এটা 4 অধ্যায় আছে, তোমরা দেখে নিও, আমি আপাতত এটা উল্লেখ করছি না। তো সময়, আমরা যদি এখন মেইন জিনিসে যাই, সময় মনে করো আমরা একটা দ্রাঘিমা রেখা কল্পনা করলাম, মনে করো এটা হচ্ছে 23.5 ডিগ্রি মানে বাংলাদেশের অবস্থান যেখানে। মনে করো বাংলাদেশে এখন যেহেতু ধরলাম দুপুর 12টা বাজছে। তো বাংলাদেশ পৃথিবীর যদি তোমরা এটা চিন্তা করো, মনে করো এটা পৃথিবীর সামনের পাশ, বাংলাদেশে যদি এখন পৃথিবীর 12টা বাজে, পৃথিবীর 12টা তো একটা বিষয় হয়ে গেল, পৃথিবী যদি এদিকে মানে বাংলাদেশের উপরে যদি 12টা বাজে, তাহলে এই সাইডে তখন একটু টাইমটা একটু পিছনে চলে যাবে। তো আমি এখন আবার একটু মুছে তোমাদের একটু সুন্দর করে আঁকানোর চেষ্টা করি, যেহেতু আমি অক্ষরেখা আবার বুঝে ফেলেছি। তো আমি আরেকটা আলু টাইপের পৃথিবী এঁকে নিয়েছি। তো এইবার আমি শিওর বোঝানোর চেষ্টা করবো। আমি বারবার বলছি যে মেইন টপিকে চলে যাচ্ছি, কিন্তু যেতে পারতেছি না কারণ নতুন একটা টপিক চলে আসতেছে। তো আমরা কল্পনা করি এটা একটা পৃথিবী, 3D পৃথিবী। আমি ওই আগের জিনিসটা দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেহেতু এটা 3D টাইপের রয়েছে। মনে করো এই মার্কারটা হচ্ছে সূর্য, আর এটা হচ্ছে পৃথিবী গোল চিন্তা করবো, এটা যেহেতু একটু সিলিন্ডার আকৃতির। মনে করো এটা সূর্য যখন একেবারে তির্যকভাবে বরাবর পৃথিবীর দিকে আলো দিবে, যেদিকে যখন সূর্য তো অনেক বড়, সূর্য যখন এদিকে আলো দিবে, ঠিক এই অংশটাকে যখন আলো পড়বে, তো দেখাই, দেখতে পাচ্ছ এই যে সূর্য প্রচুর গরম, তো এদিকে সূর্য যখন আলো দিবে তখন সবসময় মনে রাখবা, সূর্য যখন একেবারে বরাবর আলো দিবে তখন সেই অংশটা হবে, মনে করো এদিকে আলো দিচ্ছে, তখন এটা হবে 12 মানে 12টা বাজে, তখন হচ্ছে মানে ওই সময়টা হবে 12টা সময় হবে, যখন মানে পৃথিবী তো ঘুরতে থাকে, সূর্য তো আর ঘোরে না, সূর্য এরকম থাকে। পৃথিবী মনে করো, পৃথিবী সবসময় মনে রাখবা পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, এটা একটুকে বলছি যে এটা পশ্চিম আর এটা হচ্ছে পূর্ব। পৃথিবী এরকম করে ঘুরে, এই যে দেখতে পাচ্ছ, মনে করো এটা পৃথিবী এরকম করে ঘুরবে, নিজের অক্ষের উপর পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরবে। তো যখন এটা এদিকে 12টা বাজবে, যখন সময় পার হবে, তখন দেখতে পাচ্ছ পৃথিবী, সূর্য কিন্তু এখন এদিকে আছে, সূর্য এদিকে আছে, পৃথিবী ঘুরে এদিকে আসে। তো এখন এদিকে 12টা বাজছে, 1 ঘন্টা পর দেখবা, ধরো 1 ঘন্টা চিন্তা করে, এদিকে 12টা বাজছে আর এদিকে দেখবা তখন 1টা বেজে গেছে।
আর এদিকে তখন আবার 11টা বাজবে। তো এরকম করে আমরা টাইমের হিসাবটা করতে পারি। এখন আমি তোমার চিত্র দিয়ে বোঝাই। যখন এদিকে 12টা বাজছে, এখন যদি আমরা 1 ঘন্টা পরে যাই তাহলে তোমরা দেখতে পারবা এই যে এদিকে যখন সূর্যটা এদিকে তীর্যকভাবে আলো দিবে তখন এদিকে 12টা বাজবে, আর এই টাইমটা হয়ে যাবে 1টা। তো এই বেসিকটা যদি তোমরা একবার একটু ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা 100% সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছ এইগুলোর হিসাব করে টাইমের হিসাবে দ্রাঘিমা দ্বারা, মনে করো এটা 0 ডিগ্রি, মনে করো যেই দ্রাঘিমাটা 0 ডিগ্রি ধরা হয়, আমরা লন্ডনের গ্রিনিচ মান মন্দিরকে মানে মূল যেই দ্রাঘিমা মূল মানে সময় সর্বপ্রথম ধরেছে সেটা হচ্ছে লন্ডনের গ্রিনিচ মান মন্দির, সেটার যে মানে দ্রাঘিমা আছে সেটা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা। সেদিক থেকে মেনলি টাইমটা হিসাব করা শুরু হয়েছে। তো ধরো মানে আমি এই রেখাটা মুছে দিই। ধরো এটা হচ্ছে এই যে গ্রিনিচ মান মন্দির, এটার দ্রাঘিমা হচ্ছে 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রি দ্রাঘিমা। আর এদিকে মনে করছো 23 ডিগ্রি, এদিকে বাংলাদেশ রয়েছে। তো এদিকে যখন 12টা বাজবে, বাংলাদেশের এদিকে 1টা বা তার বেশি বাজবে, কারণ বাংলাদেশ আরো সামনে রয়েছে। কারণ বাংলাদেশের আগে 12টা, বাংলাদেশ একসময় এদিকে ছিল, বাংলাদেশের যখন 12টা বাজছে তখন গ্রিনিচ মান মন্দিরের টাইম একটু পিছনে ছিল। গ্রিনিচ মান মন্দিরের তখন টাইম ছিল মনে হয় হয়তো বা মানে 11টা। আমি তো হিসাব করে তখন তোমাদের যখন হিসাব করো তখন তোমাদের বিস্তারিত বলবো। এখন আপাতত বুঝো যে আমি কি বলতে চেয়েছি। তো সবসময় মনে রাখবা মাঝখানে যখন মানে সূর্য যেটা আলো দিবে সেটা তোমরা 0 ডিগ্রি ধরবা। আর পৃথিবী এটা সবসময় মনে রাখবা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাহলে তোমাদের কোনো হিসাবে প্যাচ লাগবে না। এখন আমি তোমাদের একটা অঙ্ক তুলবো, অঙ্ক তুলে বিস্তারিতভাবে মানে অঙ্ক বুঝে দেওয়ার চেষ্টা করো। তো এখন আমি এটা একটু মুছি। তো এখন ফাইনালি আমি একটা ঢাকা বোর্ড 20-এর একটা অঙ্ক তুলে নিয়েছি। এসএসসি 2020 সালে ঢাকা বোর্ডে এটা এসেছিল। তো এটা সবচেয়ে সহজে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তো যখনই তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে একটা দুইটা স্থান দিয়ে দেওয়া হয়েছে ক খ, আর এদের অক্ষাংশ দিয়ে দেওয়া হয়েছে 27 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 42 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। দ্রাঘিমা দেওয়া হচ্ছে 65 ডিগ্রি পশ্চিম অক্ষাংশ, পশ্চিম দ্রাঘিমা, আর 51 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। আর তারিখ দেওয়া আছে 20 সেপ্টেম্বর, আর দোনোটাই 20 সেপ্টেম্বর। আর একটা শুধু সময় দেওয়া আছে, কতে সময় দেওয়া আছে দুপুর 2টা। আমাদের বের করতে বলেছে খতে স্থানীয় সময় মানে সময়। তো সর্বপ্রথম আইডেন্টিফাই করব যে কটা কোথায় রয়েছে। আর আমি একটা জিনিস বলে নিই, যখনই তোমাদের স্থানীয় সময় বের করতে বলবে তখনই তোমরা অক্ষরেখা বাদ দিয়ে দিবে। অক্ষরেখা স্থানীয় সময়ের জন্য অক্ষরেখা কোনো প্রয়োজনীয় হয় না, সময়ের জন্য প্রয়োজনীয় হয় মেনলি হচ্ছে দ্রাঘিমা। তোমরা অক্ষরেখা চিন্তাই করবে না, অক্ষরেখা ঋতু বা যে এরকম জন্য চিন্তা দেওয়া হয়েছে। তো গ নাম্বারের জন্য দেওয়া হয়েছে। তো গ নাম্বারে স্থানীয় সময় নির্ণয়ের জন্য আমরা দ্রাঘিমা প্রথমে দেখবো। যে অনেকেই তোমাদের বলে থাকবো যে পূর্বে গেলে প্লাস হবে বা পশ্চিমে গেলে প্লাস হবে মাইনাস হবে, এরকম করে বলে যাবো। আমি আজকে পুরো বোঝানোর চেষ্টা করবো প্র্যাকটিক্যালি যে কিভাবে পূর্বে গেলে প্লাস হয় বা মাইনাস হয়, পশ্চিমে গেলে প্লাস হয় বা মাইনাস হয়। তো সর্বপ্রথম তোমরা খাতায় একটু কষ্ট করে যখন এটা লিখবে, একটু রাফ করে একটা গোল এঁকে পৃথিবীকে এটা আইডেন্টিফাই করবে যে কোনটা কোন দিকে। এই যে প্রথমে দ্রাঘিমা রেখাটা বসানোর চেষ্টা করবো। তো আমি একটু প্রথমে দেখে নিই। দেখতে পাচ্ছ প্রথমে এই যে একটা পৃথিবী এঁকে নেবে। প্রথমে যে আমরা প্রথমে উপরেরটা দেখবে হচ্ছে উত্তর, পরে দক্ষিণ, এটা হবে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তো এখানে যদি মূল একটা আঁকি মধ্যরেখা, তাহলে এখানে 65 ডিগ্রি পশ্চিম, তাহলে এদিকে পশ্চিম দিয়ে তো এই দিকে তোমরা আশা করে দেখতে পাচ্ছ 65 ডিগ্রি এদিকে 65 ডিগ্রি এঁকে নেবা। একটা কল্পনা করে আমি এঁকে নিচ্ছি। ধরো এটা হচ্ছে 65 ডিগ্রি, আর এটা হচ্ছে 51 ডিগ্রি পশ্চিমে। অনেক সময় বলে দিতে পারে যে 51 ডিগ্রি পূর্ব আঁকলে তুমি এই সাইডে আঁকবা। আর দ্রাঘিমা রেখা কখনোই তোমাদের উত্তর দক্ষিণ বলবে না, দ্রাঘিমা রেখা পূর্ব পশ্চিমে বলবে। তো যেহেতু পশ্চিমে 65 ডিগ্রি আর এনে বলছে পশ্চিমে 51 ডিগ্রি, তো আমি 51 ডিগ্রি তো একটু ছোট হবে, তাহলে এটা হচ্ছে পশ্চিমে 51 ডিগ্রি। এখন দেখতে পাচ্ছ, মনে করো এটা যে 65 ডিগ্রি পূর্ব, এটা হচ্ছে ক স্থান আর এটা হচ্ছে খ স্থান। তো এই ক স্থানে এখন দুপুর 2টা বাজে, দুপুর 2টা। আমার হাতের লেখা মানে অনেক খারাপ, তোমরা না বুঝলে একটু জানাবা। আর আমি যা বলছি সেটার দিকে মনোযোগ দাও। তো ক স্থানে যদি দুপুর 2টা বাজে, এদিকে মনে করো দুপুর 2টা বাজছে, তো এখন আমাদের খ স্থানের সময় কিভাবে নির্ণয় করবা। তো সবচেয়ে সহজ উপায় আমি এখন তোমাদের বলে দিচ্ছি, অবশ্যই মনোযোগ দাও। আমি একটু আগে তোমাদের বলেছি যে এদিকে যখন সূর্যটা যখন পড়বে তখন এদিকে 12টা বাজবে,
দিকে 12টা বাজবে। আবার মানে বইতে বা গাইডে বা অনেক জায়গায় দেখবা প্রথমে গ্রিনিচ মানমন্দিরের টাইম বের করে, তারপর ওইটাতে আবার মানে ক্ষয়স্থানে গ্রিনিচ মানমন্দিরের টাইম বের করা, মানে ইত্যাদি ইত্যাদি করে মানে অনেক কঠিন করে। তো সবচেয়ে সহজ উপায় এটা, যেটা আমি আজকে বলছি। তো দেখতে পাচ্ছ প্রথমে এই 60 ডিগ্রিটা কিন্তু এটার থেকে একটু দূরে রয়েছে। প্রথমে দেখবা যে সূর্যের আলোটা এখানে পড়ছে, তাহলে এখানে 12টা বাজবে। আমি মনে করো ধরলাম যে সূর্যের আলোটা এই যে খতে মনে করো সর্বপ্রথম পড়লো, মানে খতে যদি সূর্যের আলোটা পড়ে, তাহলে আপাতত ধরো যে খতে 12টা বাজছে। তুমি এগুলো সব মনে মনে চিন্তা করবা, শুধু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। খতে আপাতত সূর্যটা ডিরেক্ট পড়ছে, খতে 12টা বাজছে। তাহলে খতে যখন 12টা বাজবে, কতে অবশ্যই সময় কম হবে, যেহেতু ক এই সাইডে আছে আর পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে যায়। যখন মনে করো এই খ আবার এদিকে চলে যাবে, যখন ক আবার মাঝখানে চলে আসবে, যখন কতে 2টা বাজবে, তখন খতে সময় আরো বেশি হবে। তার মানে আমরা এদিক দিয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে এটা যেহেতু আগে আছে, তাহলে এটার সময়টা ক্ষয়ের সময়টা বেশি হবে আর কয়ের সময়টা কম হবে। যদি এদিকে 2টা বেজে থাকে, ক্ষয়ের সময় কখনো 1টা বাজতে পারবে না, ক্ষয়ের সময় হয়তো 3টা বা 4টা এরকম মানে বাজবে। তো এদিকে সর্বপ্রথম এটা তো বুঝতে পারছো যে কখন প্লাস হবে বা কখন মাইনাস হবে। এখন আমরা মেইনলি বের করব সময়ের পার্থক্যটা। তো সময়ের পার্থক্য বের করার জন্য এখন তোমাদের বলছি, সর্বপ্রথম তোমাদের যেই যেই দ্রাঘিমাটা দেওয়া থাকবে, তোমরা প্রথমে আঁকার চেষ্টা করবে। আঁকার পর দেখতে পারবে তোমরা যে দ্রাঘিমার পার্থক্যটা বের করার চেষ্টা করবে। এই যে এটা হচ্ছে দ্রাঘিমার পার্থক্য, একটু হচ্ছে দ্রাঘিমার পার্থক্য। এখন যেহেতু এটা একটা দিকে দেওয়া আছে, সেজন্য আমি একটা দিকে দেখাচ্ছি। মনে করো একটা চিত্র আঁকি, এটা যদি মূল মধ্যে রেখা হয়, এটা যদি দ্রাঘিমা হয়, মনে করো 2টা দ্রাঘিমা বলে দিয়েছে। একটা মনে করো 70 ডিগ্রি পূর্ব, আর একটা বলে দিয়েছে 85 ডিগ্রি হচ্ছে পশ্চিম, মানে সরি মানে 70 ডিগ্রি হচ্ছে পশ্চিম আর 85 ডিগ্রি পূর্ব যদি বলে দেয়, তাহলে তখন পার্থক্যটা কিন্তু অনেক একটু বেশি হবে। তাহলে এখন তোমরা মেইনলি মানে প্র্যাকটিক্যালি বোঝো, এই যে এদিকে যদি মনে করো তোমরা পার্থক্য বের করতে চাও, তখন তোমরা এই যে দেখতে পাচ্ছ, এই যে 65 ডিগ্রি থেকে তোমরা যদি 51 ডিগ্রি মাইনাস করো, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 65 ডিগ্রি, এটা 65 ডিগ্রি, আর এটা হচ্ছে 51 ডিগ্রি। 65 ডিগ্রি যদি 51 ডিগ্রি বের করো মানে মাইনাস করো, তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু পেয়ে যাবে। কিন্তু এদিকে কিন্তু এটা প্রযোজ্য না। এদিকে যদি মনে করো এটা 70 ডিগ্রি হয়, আর এটা যদি মনে করো 80 ডিগ্রি হয়, তাহলে কিন্তু এটা কিন্তু এক সাইডে না যে তুমি মাইনাস করে দিবে, এটা কিন্তু পুরো বিপরীত। তাহলে এই দুটো যদি আমি যোগ করি, এই যে এটা 70 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, তাহলে 70 যোগ যদি 80 করি, তখন এটা 50 ডিগ্রি, 150 ডিগ্রি। তো তখন দেখতে পাচ্ছ এদিকে পার্থক্য বের করার জন্য যোগ করেছি, এদিকে পার্থক্য বের করার জন্য বিয়োগ করেছি। অনেক সময় তোমরা গাইডে দেখতে পাচ্ছ যে অনেক স্যাররা বলে থাকে যে এরকম যদি একই চিহ্ন থাকে তাহলে তোমরা বিয়োগ করবে, আর বিপরীত চিহ্ন থাকলে যোগ করবে। এখন হয়তো বা তোমরা ক্লিয়ার হয়েছে যে কেন যোগ করবা, কেন বিয়োগ করবো। এই যে দ্রাঘিমার পার্থক্য বের করার জন্য তোমরা দেখবা, আগে আঁকবা যে কোন সাইডে কোন দ্রাঘিমাটা হয়। যদি পার্থক্য মানে আমরা ছোটকাল থেকে জানি বিয়োগ, কিন্তু এদিকে সবসময় বিয়োগ হবে না, যেহেতু এই মাঝখানের দ্রাঘিমাটুকু বের করতে হবে, মাঝখানে কয়টা দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে, তাহলে আমরা সময়ের পার্থক্য পাবো। তো দ্রাঘিমা রেখা কয়টা অতিক্রম করেছে সেটা বের করার জন্য এই যে এদিকে দেখতে পাচ্ছ একটা উদাহরণ আমি দিলাম, 70 ডিগ্রি আর 80 ডিগ্রি। এদিকে এই পর্যন্ত হচ্ছে 70 ডিগ্রি, আবার এই পর্যন্ত হচ্ছে 80 ডিগ্রি, তাহলে আমরা পুরো মোট পার্থক্যটাকে পেয়ে যাই। তার মানে এদিকে যদি পার্থক্য বের করতে চাই, তাহলে দুটা যোগ করতে হবে। এদিকে কিন্তু আবার জিনিসটা একটু ডিফারেন্ট। এদিকে এটা হচ্ছে অলরেডি 65 ডিগ্রি আছে, মানে এটা হচ্ছে 65 ডিগ্রি, আর এটা হচ্ছে আবার হচ্ছে 51 ডিগ্রি। তাহলে আমরা যদি 65 ডিগ্রি 51 বিয়োগ করি, তাহলে আমরা এটা পেয়ে যাব। আর আমাদের মেইনলি লাগবে মাঝখানের অংশটুকু, মাঝখানের দ্রাঘিমা। তো এখন যদি আমি 65 থেকে 51 বিয়োগ করি, তাহলে 9 মনে হয়, হ্যাঁ 9 হয়। আচ্ছা আমি একটু দেখি, আমি তার একটা চিত্র আঁকতে হবে আমার, এদিকে একটু মুছে আবার চিত্র আঁকি। তো এখন আমরা আমি কোন রকমে তোমাদের অঙ্কটা মানে মিলিয়ে দেবো। আমরা মেইনলি আমার মেইন মোটিভ হচ্ছে তোমাদের মানে কিভাবে তোমরা বুঝো সেটা বোঝানো, আর তোমরা মানে দেখে নেবে যে কিভাবে লিখতে হয়, কেননা এক্সামে তো একটু গুছিয়ে লিখতে হয়। তো এদিকে যেহেতু দেখতে পাচ্ছ দেওয়া আছে, আমরা এটাকে বললাম যে আমি আশা করি যে যেরকম করে আমি বুঝিয়েছি তোমরা অবশ্যই বুঝছো। তো এদিকে যে মেইনটা দেওয়া আছে এটা হচ্ছে 65 ডিগ্রি, যেহেতু এটা মানে দেখতে পাচ্ছ পূর্ব দিকে, এটা পূর্ব দিক, এটা পূর্ব দিক, আর এদিকটা যেহেতু মাইনাস হবে তাহলে আমরা মাইনাস করে দিই। 65 ডিগ্রি থেকে আমরা যদি মাইনাস করি 51 ডিগ্রি, তাহলে এদিকে 65 হয়, তাহলে এটা 14 হয়, 14 হয়, হ্যাঁ ঠিক আছে 14 হয়, 14 ডিগ্রি হয়। তাহলে এখন একটা জিনিস মনে রাখো, এই যে উপরে যে দেখতে পাচ্ছ আমি এখানে একটা চিহ্ন দিয়েছি, উপরে যে একটা গোল চিহ্ন, একটু নয়েজ আছে তোমরা ইগনোর করবা। এই গোল চিহ্নকে এটা ডিগ্রি বলে, আমি জানি যে তোমরা জানো, কিন্তু তারপরে আমি বলে দিচ্ছি। আর এটাকে বলা হচ্ছে মিনিট, একটা যে মানে উপরে দাগ দেয় যে দেখতে পাচ্ছ 51, এটাকে বলা হচ্ছে মিনিট।
আর যদি আমি 2টা দাগ দিই এটাকে বলে সেকেন্ড, মানে 51-এর উপর 2টা দাগ দিলে 51 সেকেন্ড হবে। তো এগুলো আশা করি জানো, মুছে দিই। তো 14 ডিগ্রি। আর এখন একটা জিনিস বইতে অবশ্য দেওয়া আছে, আমি বলে দিই যে 1 ডিগ্রি সময়ের জন্য, মানে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হচ্ছে 4 মিনিট। 4 মিনিট। আর 1 মিনিট সময়ের জন্য মানে পার্থক্য হচ্ছে মানে 4 সেকেন্ড। এটা একটু মনে রাখবা। তাহলে এখানে 14 দেখো একটু আগে 1 ডিগ্রির জন্য পার্থক্য হচ্ছে মানে 4 মিনিট। তাহলে 14 ডিগ্রির জন্য 4 × 14, 4 × 14 মিনিট। আমি একটু ক্যালকুলেটরটা ব্যবহার করি। 4 × 14 তাহলে 56 আসে। তো আমরা এই যে জানতে পারলাম এখানে 56 মিনিট। বাংলা ইংলিশ গুলো ফেলে কিছু মনে করো না। তো আমরা জানতে পারলাম যে এই যে এটা একটা দ্রাঘিমা ছিল, এটা একটা দ্রাঘিমা ছিল। তো এই দুটার মাঝখানের দ্রাঘিমা দিয়ে আমরা বের করেছি সময়ের পার্থক্য, মানে এইটা থেকে এই যে এই দ্রাঘিমা থেকে এই দ্রাঘিমা পর্যন্ত, এই দ্রাঘিমা থেকে এই দ্রাঘিমা পর্যন্ত সময়ের পার্থক্য হচ্ছে 56 মিনিট। তো আমি যদি একটা থেকে এখন দেখো একটু আগে কিন্তু আমি তোমাদের সর্বপ্রথমে বলে দিয়েছি যে কিভাবে বিয়োগ হয়, কিভাবে যোগ হয়, মানে কিভাবে তুমি টাইমটা বের করবে। তো এদিকে এই যে দেখতে পাচ্ছ 61 ডিগ্রি, 61 ডিগ্রিতে আলো যদি মনে করো পরে, সূর্য যদি ডিরেক্ট পরে, তাহলে এটা এদিকে 12টা বাজবে। যেহেতু এটা সামনে, আর পৃথিবী যেহেতু পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, তাহলে এই সাইডে চলে আসবে। তাহলে এর টাইম বেশি হবে, এর টাইম কম হবে। তাহলে তে যদি 2টা বাজে, তাহলে আমি 2টা বাজে আর সময় পার্থক্য 56 মিনিট, তাহলে আমি 2টার সাথে 56 মিনিট যোগ করব, তাহলে 2টা 56 হবে এর টাইম, যেহেতু এর টাইম বেশি। আর যদি যদি আরো বেশি থাকতো, মানে যদি দেওয়া থাকতো মনে করো 80 ডিগ্রি, তাহলে এটা কিন্তু আরো বেশি হতো। তাহলে এটা যদি 12টা বাজতো, এর টাইম কম হতো, তখন আমি 2টার থেকে 56 বিয়োগ করতাম। আশা করি এই অঙ্কের ভিতরে তোমাদের প্যাচ লাগবে না, সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছো। আর এরকম অঙ্ক যদি আসে অবশ্যই তোমরা দিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি আর যেই অধ্যায়ের যেই মানে বাকি অংশগুলো আছে, যেমন তারিখ রেখায় ইত্যাদি ইত্যাদি, এখন তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো আমি আরেকটা পৃথিবী এখানে এসে আশা করি তোমরা ওই আগে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি তোমরা বুঝেছো। তো এখন আমরা আরেকটা ছোট জিনিস পড়বো, এটা এমসিকিউতে মানে প্রায় আসে, তোমরা এটা জেনে যাও, আসতেই পারে। এটা অনেক সহজ একটা জিনিস। মনে করো এটা হচ্ছে পৃথিবী। মনে করো এদিকে তোমাদের মাঝে মাঝে বলতে পারে যে প্রতিপাদ স্থান বের করতে। মনে করো বাংলাদেশ তো এদিকে রয়েছে, মনে করো এটা যদি একটা মধ্যে রেখে আঁকি, মনে করো বাংলাদেশ এই যে 23 ডিগ্রি 5 রেখায় আছে। তো এদিকে বলতে পারে যে বাংলাদেশের প্রতিবাদ স্থান কি? বাংলাদেশের প্রতিবাদ স্থান চিলির একটা জায়গায় হয়তো বা অবস্থিত, চিলির একটা জায়গায় অবস্থিত। তো বাংলাদেশ প্রতিবাদ স্থানটা কি আমি এখন তোমাদের বলছি। যদি মনে করো দেওয়া থাকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মানে অক্ষরেখার যে দেশটা আছে সেটার প্রতিবাদ স্থান কি, তাহলে তোমরা সবসময় মনে রাখবে। শর্টকাট ট্রিক্স বলে দিচ্ছি, এত বিস্তারিত না বুঝাই তোমাদের, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, এটি যেহেতু ওয়ান শট ক্লাস। তো 70 ডিগ্রি অক্ষরেখাংশের প্রতিবাদ স্থান হবে 70 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 70 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার প্রতিবাদ স্থান হবে 70 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটা অবশ্যই মনে রাখবে। আর যদি তোমাদের বলে 90 ডিগ্রি, আমি একটু বেশি নেই, 95 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা এর প্রতিপাদ স্থান কোনটি, তাহলে এই পশ্চিম এইবারকে দ্রাঘিমা যখন বলবে তখন তোমরা দিকটা চেঞ্জ করবা না, শুধু তোমরা একটা কাজ করবা, 180 থেকে যে ডিগ্রিটা তোমাদের দিয়েছে সেটা মাইনাস করে দিবা। তো 95 থেকে 180 বিয়োগ করলে, আমি একটু ক্যালকুলেটর ইউজ করি, যদি ভুল হয়ে যায় তোমরা আবার মজা নিবা সেজন্য। তাহলে 85 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, 95 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার প্রতিপাদ স্থান হবে 85 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। তো এই প্রতিপাদ স্থানটা অবশ্যই তোমরা প্রতিপাদ স্থান কিভাবে নির্ণয় করে অবশ্যই মনে রাখবা। একটা এমসিকিউ চলেও আসতে পারে, বলা যায় না। তো এখন আমি তোমাদের মেন আরেকটা মূল যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তো আমি একটু মুছে দিই, আবার একটু মানে করার ট্রাই করি। তো আমি এঁকে নিয়েছি
তো এখন একটা গুরুত্বপূর্ণ টপিক, তোমরা মনোযোগ দিও। এদিকে আন্তর্জাতিক তারিখ রেখা আমি একটা দিয়ে এখানে, এদিকে অস্ট্রেলিয়ার একটা জায়গা রয়েছে, অস্ট্রেলিয়া। তো আন্তর্জাতিক তারিখ রেখা আমি তোমাদের মেনলি প্রথম থেকে বুঝাই। আমরা অক্ষরেখাতে বুঝতে পেরেছি, দ্রাঘিমা রেখা আমরা বলছিলাম যে অক্ষরেখা হাইস্ট 90 ডিগ্রি পর্যন্ত যেতে পারবে, এই যে এদিকে। আর যদি আমরা দ্রাঘিমা রেখা চিন্তা করি, এখন আমরা বলতেছিলাম যে অক্ষাংশ হাইস্ট 90 ডিগ্রি যেতে পারে। আর আমরা যদি দ্রাঘিমা রেখা কল্পনা করি, এরকম করে দ্রাঘিমা রেখা আমি বলছিলাম যে আমি আবার ওই জিনিসটা নিয়ে আসি। তো এটা যদি আমরা দ্রাঘিমা রেখা চিন্তা করি, তাহলে দ্রাঘিমা রেখা হাইস্ট এই যে এই সাইড পর্যন্ত, মানে 180 ডিগ্রি পর্যন্ত যেতে পারবে। কিন্তু যদি আমি এদিকে মনে করো, আমি চিন্তা করলাম আমি 180 ডিগ্রি এদিকে গেলাম, আমি আঁকে নষ্ট করে ফেলতেছি। আচ্ছা ঠিক আছে, 180 ডিগ্রি পর্যন্ত যদি আমি যাই, যে এদিকে দেখতে পাচ্ছ, নষ্ট করে দেখতে পাচ্ছ, 180 ডিগ্রি যদি আমি এদিকে যাই, তাহলে এই 180 ডিগ্রি এদিকে আমরা বৈজ্ঞানিকরা যারা এই যে মানে সময়ের মানে তৈরি করছে, তারা একটা আন্তর্জাতিক অক্ষরেখা দেখতে পাচ্ছ, আমি এদিকে দেখাই, বইতে একটা চিত্র রয়েছে। তো আমেরিকার আলাস্কা আর সাইবেরিয়া আর এদিকে অস্ট্রেলিয়া রয়েছে, এদিকে একটা মানে তারিখ রেখা আমরা সোজাও দিতে পারতাম, কিন্তু তারিখ রেখা সোজা না দিয়ে বৈজ্ঞানিকরা কি করছে, তারিখ রেখা এরকম একটা আঁকা বাঁকা একটা তারিখ রেখা তৈরি করেছে। তো আসলে এই আঁকা বাঁকা তারিখ রেখাটা কেন তৈরি করেছে, এটা আসলে সময়ের একটা গরমিল তৈরি হয়ে যেতে পারতো, সেজন্য। আসলে আমি প্র্যাকটিক্যালি বুঝে জিনিসটা, মনে করো এদিকে 12টা বাজছে, এদিকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে আমি চিন্তা করলাম এদিকে শেষ পর্যন্ত আইসা এদিকতে যখন একটা টাইম শেষ হবে, এদিকতে আবার একটা টাইম শুরু হবে। কিন্তু এদিকতে টাইমটা শুরু হবে কিভাবে, কারণ এদিকতেও তো আরেকটা টাইম এদিকে চলে আসছে। বিষয়টা অনেক কনফিউজিং। তোমরা যদি একটু বইটা পড়ে একটু বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা জিনিসটা বুঝে যাবে যে এদিকতে যখন একটা মানে এদিকে যদি দুপুর 12টা বাজে, তাহলে এদিকে 1টা বাজবে, 2টা বাজবে, 3টা বাজবে, 4টা বাজবে, 5টা বাজবে, 6টা বাজবে। আর এদিকে কিন্তু আবার এসে 7টা বাজতে পারবে না, কারণ এদিকতেও একটা টাইম এদিকে চলে যাচ্ছে। যেমন এদিকতে আবার একটা 12টা যদি কম ধরি, 11টা 10টা 9টা, এরকম করে যখন এদিকে আসবে, এদিকে দেখতে পারবে এদিকে 6টা মানে শনিবার 6টা বাজবে। এদিকে যদি শনিবার 6টা বাজবে, তাহলে এদিকে দেখবা শুক্রবার 6টা বাজছে, মানে একদিনের একটা ডিফারেন্স তৈরি হয়ে যায়। তো একদিনের একটা ডিফারেন্স যদি তৈরি হয়, তো এটা মানে কোনো সলভ করার কোনো ওয়ে নাই। সেজন্য যদি আমি এই আন্তর্জাতিক মধ্যরেখা যদি একটা দেশের মধ্যে দিয়ে নিতাম, তাহলে দেশে মনে করো তুমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো, এই জায়গায় শনিবার, তুমি একটা লাভ দিয়ে এই জায়গায় চলে গেলে, এই জায়গায় হয়ে যাবে রবিবার। তখন একটা জিনিসটা মানে একটা দেশের মধ্যে যখন দুইটা টাইম চলে আসে, তখন একটা জিনিসটা গরমিল হয়ে যায়। সেই জন্য বিজ্ঞানীরা কি করছে, দুইটা দেশের মাঝখান দিয়ে আঁকা বাঁকা করে একটা লাইন টানছে, যেটাকে আন্তর্জাতিক মধ্যরেখা বলে। যেহেতু এটা সমুদ্রের উপরে দিয়ে যাচ্ছে, সেজন্য এটা কোনো মানে বেশি কোনো সমস্যা তৈরি করে না। কিন্তু যখন কোনো একটা জাহাজ বা উড়োজাহাজ যখন এই তারিখ রেখার মধ্যে দিয়ে অতিক্রম করে, তখন তাদের সময় একটু চেঞ্জ করে নিতে হয়। এছাড়া এই জন্যই মেনলি প্রধানত এই টাইমটা মানে আন্তর্জাতিক মধ্যরেখা আবিষ্কার করা হয়েছে। কারণ যদি একটা দেশের উপরে যদি বরাবর টেনে একটা দেশের উপরে যদি নেওয়া হতো, তাহলে জিনিসটা মানে নষ্ট হয়ে যেত, মানে টাইমের সিকোয়েন্সটা নষ্ট হয়ে যেত। এক জায়গায় এক টাইম থাকতো, আরেক জায়গায় এক টাইম থাকতো। তো এই আন্তর্জাতিক মধ্যরেখার মাধ্যমে এই সমস্যাটার সমাধান হয়েছে। তো এখন ফাইনালি আমি পরের টপিকে যাওয়ার চেষ্টা করবো। তো আমি এই টপিকটা আবার মুছে দিই। তো আরেকটা নতুন টপিক নিয়ে চলে আসছি। আর মাত্র 3টা টপিক আছে মনে হয় এই অধ্যায়ে। তো তোমরা আশা করি শেষ পর্যন্ত থাকবা, ডিউরেশনটা বড় হলো। তো এখন পৃথিবীর পরের টপিকটা হচ্ছে পৃথিবীর গতি। আর আমরা জানি সাধারণত পৃথিবীর গতি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে আহ্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। আমরা একটু আগে যে অঙ্কগুলো করলাম, পৃথিবী যে নিজ অক্ষের উপর ঘোরে, আমরা দেখছি যে পৃথিবী পূর্ব থেকে মানে পশ্চিম থেকে পূর্বে ঘোরে, পশ্চিম থেকে পূর্বে যায়। তো পশ্চিম থেকে যদি পৃথিবীটা পূর্বে এরকম করে ঘোরে, এই ঘোরাটাই হচ্ছে আহ্নিক গতি, এটার নাম হচ্ছে আহ্নিক গতি। আর পৃথিবী যে সূর্যের চারদিকে মানে পৃথিবী এরকম করে ঘুরতে 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 এরকম করে ঘুরে ঘুরে, মানে আমি দেখাই, মনে করো এটা এখন সূর্য, এটা এতক্ষণ পৃথিবী ছিল, এটা এখন সূর্য, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবী নিজে নিজে ঘুরতে 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 এরকম ঘুরে, যে এই যে ঘোরা, এই ঘোরাটা হচ্ছে বার্ষিক গতি। আর পৃথিবীর নিজ অক্ষে যে ঘোরাটা ঘুরে, এটা হচ্ছে আহ্নিক গতি। পৃথিবীর নিজ অক্ষে ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আর পৃথিবীর যে বার্ষিক গতি মানে সূর্যকে একবার পরিক্রমণ করে ঘুরে আসতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড লাগে। তো ওখানে দেখতে পাচ্ছ 365 দিন ঠিক আছে, একটা বছর। আর এক্সট্রা এখানে রয়েছে আরো 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এটা যদি মনে করো 4টা বছর যদি পের হয়ে যায়, তাহলে 4 5 20 ঘন্টা, মানে অ্যাপ্রক্সিমেটলি 24 ঘন্টার মতো এক্সট্রা একটা টাইম তৈরি হয়ে যায়। এই টাইমটা যেমন আরেকটা মানে মাস, ফেব্রুয়ারি মাসের সাথে এই টাইমটা অ্যাড হয়ে যায়।
সেই জন্য ওই সালটাকে বলা হয় লিপ ইয়ার মানে তখন একটা দিন বেশি হয়। তো আশা করি তোমরা, এটা একটা সহজ টপিক ছিল কিন্তু মাঝে মাঝে একটা এমসিকিউ চলে আসে পৃথিবীর গতি রিলেটেড। তো আমি আশা করি যদি তোমরা এই ভিডিওটা দেখো তোমরা অনেক উপকৃত হবা। তো আমি এখন লাস্ট দুইটা যে টপিক রয়েছে সেই দুটো টপিকের উপর এখন মোছে তৈরি করবো। তো এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক, একটা দ্বিতীয় লাস্ট টপিক, আর এরপর লাস্ট একটা জোয়ার বাটা টপিক রয়েছে। আমি একটা ইম্পর্টেন্ট টপিক বোঝাবো, এটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এটা হচ্ছে দিবারাত্রি হ্রাস বৃদ্ধি। আমাদের দিন রাত কেন বৃদ্ধি হয়, কেন সমান হয়, কেন ছোট হয়, এটা আজকে পুরোটা তোমরা এটা শুধু পরীক্ষায় লেখার জন্য বুঝবা না, এটা পুরো মানে প্র্যাকটিক্যালি জানার জন্য। আমরা সায়েন্স নিয়েছি কেন, যেহেতু সমাজ সায়েন্সের সাবজেক্ট, আমরা সায়েন্স নিয়েছি আমরা একটা ফিল করে পড়ার জন্য। তো আমি আজকে এটা ফিল করে বোঝানোর চেষ্টা করবো। আর আরেকটা হচ্ছে ঋতু পরিবর্তন, ঋতু কেন পরিবর্তিত হয় সেটা আমি আজকে বোঝানোর চেষ্টা করবো। মনে করো সর্বপ্রথম এটা হচ্ছে সূর্য। আমি অনেকগুলো পৃথিবীর দশা এঁকে রেখেছি, 4টা পৃথিবীর দশা এঁকে রেখেছি। আর সূর্য আপাতত মানে পৃথিবীতে ছোট রেখেছি, আর আমরা জানি পৃথিবীতে অনেক বড়। তো মানে বুঝছোই তো, আমরা বোঝানোর জন্য এঁকেছি। তো সূর্য মানে এটা যদি পৃথিবী হয়, মনে করো সর্বপ্রথম চিন্তা করলাম এটা পৃথিবী। এটা পৃথিবীর তো দুইটা অংশ, একটা হচ্ছে সুমেরু আর কুমেরু। আমি বলছিলাম তোমাদের 66°5 উত্তর অক্ষাংশকে সুমেরু বলে, 66°5 দক্ষিণ অক্ষাংশকে কুমেরু বলে। তো এটা যদি সুমেরু হয় আর এটা যদি কুমেরু হয়, তাহলে এদিকে যদি সূর্য আলো দেয়, দেখতে পাচ্ছ এদিকে সূর্য একটু পৃথিবীটা, এই যে এই ডেটটা মনে রাখবা, একটা ডেট মনে রাখবা, আমি একটা টেকনিক বলে দেবো, সবগুলো ডেট মনে রাখবা। তোমরা প্রথমে মনে রাখবা 22 ডিসেম্বর, সর্বপ্রথম 22 ডিসেম্বর দিয়ে মনে রাখো। 22 ডিসেম্বর তারিখে পৃথিবীতে দশা এরকম হয়, ঠিক বইতেও আছে চিত্রটা। সুমেরু মানে একটু ওরকম, একটু পৃথিবীটা তির্যক ভাবে থাকে, সুমেরু উপরের দিকে থাকে, কুমেরু নিচের দিকে থাকে। সূর্য যখন আলো দেয়, সূর্যের আলোটা একেবারে বরাবর কুমেরুর দিকে পড়ে। সূর্যের আলোটা মানে কুমেরুর যে অঞ্চলগুলো আছে সেদিকে সূর্যের আলোগুলো পড়ে। তো তোমরা কি জানো, সূর্যের আলো যখন পড়ে, মানে যখন সূর্যের আলো একবার তীর্যকভাবে ডিরেক্ট পড়বো, তখন সেদিকে অনেক গরম পড়বে। তো এই সময়টায় 22 ডিসেম্বর সময়টায় কুমেরুতে যখন সূর্যটা তীর্যকভাবে আলো ফেলে, তখন এদিকে মানে গ্রীষ্মকাল চলে। এটা স্বাভাবিক, তোমরা বুঝতেই পারছো, এদিকে যখন গ্রীষ্মকাল চলে। আর যেহেতু সূর্যটা আলো এদিকে এদিকে একটু ঘুরা পড়তেছে, যেহেতু এটার অনেক ডিস্টেন্স অতিক্রম করে সূর্যের আলোটা সুমেরুতে যাইতেছে, এদিকে যখন মনে করো এটা হবে, এইদিকে 22 ডিসেম্বর সময়কালে এই সুমেরুতে হবে তখন হচ্ছে শীতকাল, আর কুমেরুতে হবে গ্রীষ্মকাল। এখন আর যদি মনে করো এটা না ঋতু পরিবর্তনের ক্ষেত্রে দেখলাম, আর যদি আমরা মানে দিনের ক্ষেত্রে দেখতে চাই দিবারাত্রি হ্রাস বৃদ্ধি, তো যখন পৃথিবীটা কুমেরুতেও যখন মনে করো আলো ফেলবে, তখন যেহেতু এদিকে আলো ফেলবে আর এদিকে গ্রীষ্মকাল, তখন এদিকে দিনের পরিমাণ একটু বেশি হবে। কুমেরুতে 22 ডিসেম্বর দিনে কুমেরুতে সবচেয়ে দীর্ঘতম দিন হবে। তোমরা এদিকে দেখেই বুঝতে পারছো, যেহেতু কুমেরুতে সূর্যটা ডিরেক্ট তীর্যকভাবে আলোটা ফেলছে, সেজন্য এদিকে দীর্ঘতম দিন হবে। যেহেতু দীর্ঘতম দিন হবে, তাহলে রাতটা অবশ্যই দিনের থেকে ছোট হবে, তাহলে দীর্ঘতম দিন আর ক্ষুদ্রতম রাত হবে কুমেরুতে। আর যখন মনে করো এই যেহেতু সূর্যের আলোটা একটু মানে অন্যরকম ভাবে পড়ছে, আর এদিকে শীতকাল, তাহলে এদিকে সবচেয়ে ক্ষুদ্রতম দিন হবে আর সবচেয়ে দীর্ঘতম রাত হবে। শীতকালে আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম দিন হয় আর বৃহত্তম রাত হয়। তাহলে 22 ডিসেম্বরের দশাটা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমরা যদি এখন এই তারিখগুলো আমি দেখতে পাচ্ছি, আমি 4টা তারিখের পৃথিবীর দশা দেখতে পাচ্ছি, আর এটা বই থেকে নিয়েছে, বইয়ে দেওয়া হয়েছে। আর তোমরা এই 4টা তারিখ এমসিকিউর জন্য, সিকিউর জন্য, কখের জন্য সেটা মনে রাখবা। আমি তোমার শিখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 22 ডিসেম্বর, 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর। এখন এটা কিভাবে মনে রাখবা, একটা মানে একটা সিরিয়াল মনে রাখবে, এটা আপাতত মনে চলেই আসে। 22, 21, 21, 23, 22, 21, 21, 23, এটা বলতে থাকো, তোমাদের মুখস্থ হয়ে যাবে। 22, 21, 21, 23। আর ডিসেম্বর তো প্রথমে মনে রাখবা, 22শে ডিসেম্বর, এটা মনে রাখতেই হবে। এখন দেখো 22শে ডিসেম্বরের সাথে তুমি 3টা মাস যোগ করো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। দেখতে পাচ্ছ মার্চ, আর পরের কোডটা তুমি 22-এর পর 21, তুমি মনে রাখছিলে 22, 21, 21, 23। তো 21, তারপর 21, মার্চ তুমি 3 মাস পর। এরকম সেম ভাবে পরেরটাও 3 মাস যোগ করো, মার্চ, এপ্রিল, মে, জুন। এই যে জুন, 21-এর জুন, এই কোডটা মনে রাখবে, 21-এর জুন। আর জুনের সাথে 3 মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর। এরকম করে পৃথিবীর 4টা দশা মনে রাখবা। তাহলে তোমরা দিবারাত কি কয় দিন রাত যে বৃদ্ধি বা হ্রাস আর ঋতু পরিবর্তনের যে টপিকটা সুন্দর মতো লিখতে পারবা। এখন আমরা পরের দিনে যাই, এটা 22শে ডিসেম্বরের দশা। এখন যদি আমরা 21শে মার্চের দশায় যাই, তাহলে সূর্যটা, আমি এদিকে একটু দেখাই তোমাদের, সূর্যটা এই যে এরকম করে যখন মনে করো এই যে সুমেরু এদিকে থাকে,
আর এদিকে কুমেরু থাকে। তখন সূর্যটা যখন আলো দিবে তখন একেবারে মাঝ বরাবর সূর্যটা আলো দেয়। যখন মাঝ বরাবর সূর্যটা আলো দিবে, কুমেরুতেও এত বেশি সূর্যের আলো পড়ে না, সুমেরুতে এত সূর্যের বেশি আলো পড়ে না, সূর্যের আলোটা পড়ে মূল মধ্যরেখায়। তো তখন সুমেরুতে মানে কি কয়, যেহেতু কুমেরুতে আগে যেহেতু গ্রীষ্মকাল চলে এসেছে, তাহলে তো বসন্তকাল, গ্রীষ্মের পরে তো বসন্ত আসে না। আমরা ছোটকালতে ঋতু মনে রাখছি কিভাবে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টা। তো এদিকে বর্ষা আর শরৎ, বর্ষাকালটা বাদ দেওয়া হয়েছে, মানে এরকম করে তোমরা মনে রাখবা। যেহেতু কুমেরুতে আগে ছিল যে ডিসেম্বরটা যেহেতু মার্চের আগে, সর্বপ্রথম আগে, তাহলে কুমেরুতে যেহেতু গ্রীষ্ম ছিল, তাহলে গ্রীষ্মের পর কখনো বসন্ত আসে না, গ্রীষ্মের পর শরৎ আসে। গ্রীষ্ম, বর্ষা তো বাদই, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, তাহলে কুমেরুতে তখন হবে হচ্ছে শরৎকাল। তখন কুমেরুতে শরৎকাল হবে। আর এই যে যেহেতু এদিকে শীতকাল ছিল, আর এদিকে যখন একটু সূর্যের আলোটা পড়ছে, যেহেতু মানে বেশি পড়ছে না কিন্তু মোটামুটি পড়ছে, তাহলে শীতের পরে গ্রীষ্ম, শীত গ্রীষ্ম, তাহলে শীতের পরে এদিকে সুমেরুতে হবে সরি শীতের পরে বসন্ত, শীত বসন্ত, তাহলে সুমেরুতে হবে বসন্ত তখন। আর এদিকে যেহেতু দেখতে পাচ্ছ সূর্যটা একেবারে মাঝ বরাবর আলো দিচ্ছে, তাহলে সুমেরুতে আর কুমেরুতে দিবারাত্রি সমান হবে, কারণ কোনো দিকে এত বেশি আলো পড়ছে না। তাহলে এদিকে যে দিন দিবারাত্রি এদিকেও সমান হবে, এদিকেও দিবারাত্রি সমান হবে। তাহলে মনে রাখবা 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বরের ক্ষেত্রে সেম একই জিনিস, 23শে সেপ্টেম্বরও সেম সমান হবে সুমেরু কুমেরু। তখন শুধু একটা জিনিস চেঞ্জ হবে, ঋতু পরিবর্তন হবে, আমি ওটা বলে দিচ্ছি। কিন্তু দিবারাত্রি 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর সেম রাখবে, মানে সেম থাকবে, মানে দিন আর রাত সমান হবে। যদি মনে করে এমসিকিউতে প্রশ্ন আসে যে কত তারিখে দিবারাত্রি সমান হয়, আর যদি অপশনে থাকে 21শে মার্চ দেখাবা, আর যদি 23শে সেপ্টেম্বর থাকে 23শে সেপ্টেম্বর দেখাবা। এখন আমি এই দশাটা যেহেতু তোমরা বুঝছো, এখন আমরা পরের দশা যাই। পরের দশায় দেখতে পাচ্ছ জুন মাসে 21শে জুন, এদিকে এটা তীর্যকভাবে যেহেতু থাকবে, তখন সূর্যটা এরকম এদিকে আলো দিত, কুমেরুতে ডিরেক্ট আলোটা পড়তো। এখন দেখতে পাচ্ছ সূর্য যখন আলো দিবে একেবারে সুমেরুতে ডিরেক্ট আলোটা দিবে, তখন এদিকে তো বুঝতে পারছো সেম কাহিনী হবে, শুধু একটু ঘুরে যাবে, যেহেতু এদিকে সুমেরুতে আলোটা পড়ছে। তাহলে এদিকে তখন গ্রীষ্মকাল হবে। আর এদিকে যেহেতু আলোটা একটু অন্যরকম ভাবে, মানে একটু ঘুরে পড়তে চাই এদিকে অন্য সাইড, সেহেতু এদিকে আলোটা কম পড়বে, তাহলে এদিকে শীতকাল হবে। তাহলে শীতকাল হলে আমরা জানি যে এটা দিনটা ছোট হবে, রাত বড় হবে, আর সূর্যটা একটু দূরে, সূর্যটা মানে যেহেতু ভালো করে আলো দিতে পারতেছে না, সেহেতু এদিকে দিনটা ছোট হবে, রাত বড় হবে। আর এদিকে দীর্ঘতম সময়তে এদিকে দীর্ঘতম দিন হবে, রাতটা একটু ছোট হবে। আর এদিকে গ্রীষ্মকাল হবে, আর এদিকে কুমেরুতে তখন শীতকাল হবে। এখন 23শে সেপ্টেম্বরে তুমি তো জানো দিবারাত্রি তো সমান হবে। আর ঋতু পরিবর্তনের ক্ষেত্রে সুমেরুতে আর কুমেরুতে, আমি এদিকে একটু ভুল লাগছিলাম, ঠিক করে দিই। এই যে দেখতে পাচ্ছ এদিকে সুমেরু আর এদিকে হবে কুমেরু। তো এদিকে যখন ওই যে আলোটা একেবারে এরকম করে মাঝখান দিয়ে পড়বে, তখন এদিকে দিবারাত্রি সমান হবে। আর দেখতে পাচ্ছ কুমেরুতে ছিল হচ্ছে শীতকাল, তাহলে এদিকে শীতের পর আমরা জানি বসন্ত আসে। আর এদিকে কুমেরুতে ছিল হচ্ছে শরৎকাল, তাহলে কুমেরুতে এখন হবে বসন্তকাল। 23শে সেপ্টেম্বরে কুমেরুতে বসন্ত হবে। আর এই যে কি কয়, এই যে সুমেরুতে হবে, যেহেতু আগে গ্রীষ্ম ছিল, তাহলে এখন শরৎ হবে, তো শরৎ হবে। তো আশা করি তোমরা এই টপিকটা বুঝে ফেলেছো। যদি তোমরা না বোঝো, একটু কমপ্লিকেটেড মনে হয়, এটা একটু কঠিনই, তোমরা অবশ্যই একটু ভিডিওটা পিছনে টানবে, একটু ভালো করে সুন্দর মতো দেখবে, সুন্দর মতো আমি বুঝিয়ে দিয়েছি। তো এখন লাস্ট একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে কি জোয়ার ভাটা। তো আমি এখন জোয়ার ভাটা বোঝানোর চেষ্টা করবো, মুছি। তো এখন আমি সবচেয়ে মানে মোটামুটি একটা কমপ্লিকেটেড একটা টপিক পড়াবো, লাস্ট টপিক, ফাইনালি এখন ক্লাসটা শেষ হতে যাচ্ছে। তো লাস্ট একটা টপিক হচ্ছে জোয়ার ভাটা। তো এটা একটু তোমরা বোঝার চেষ্টা করো, এটা একটু মানে কয়েকটা ভাগ আছে জোয়ার ভাটা, তো এটা একটু বোঝার চেষ্টা করো। তো সর্বপ্রথম আমরা জানি জোয়ার ভাটা আসলে কেন হয়। জোয়ার ভাটা মেইনলি হয় মানে একটা পৃথিবী যখন মানে একটা আকর্ষণ বলের মাঝখানে, তাই না, আকর্ষণ বলের মাঝখানে থাকে। তোমরা ফিজিক্সে পড়ছো, ফিজিক্সে যেহেতু একটা আকর্ষণ বল সম্পর্কে তোমাদের ধারণা আছে, তাহলে তোমরা জানো যে মহাকর্ষ বল, তারপর আকর্ষণ বল ইত্যাদি থাকে আমাদের। তো যখন পৃথিবী দেখতে পাচ্ছ, এই সূর্য, মনে করো এটা সূর্য, এটা পৃথিবী, আর পৃথিবীর চারদিকে আবার একটা মানে থাকে, উপগ্রহ থাকে, যেটাকে আমরা চাঁদ বলি, চন্দ্র। তো চাঁদ মামা, তো এই চাঁদ মামা আবার মানে পৃথিবীকে একটা আকর্ষণ করে, আর সূর্য পৃথিবীকে একটা আকর্ষণ করে। এই আকর্ষণের কারণে মানে পৃথিবীতে তো মাটি আর উঠে যেতে পারবে না, কিন্তু পৃথিবীর উপরে যে পানিটা আছে, এই পানিটা এই আকর্ষণের কারণে মানে ওই দিকে চলে যেতে শুরু করে। মনে করো এক্সাম্পল হিসাবে এটা যদি সূর্য হয়, আর এটা যদি মনে করো পৃথিবী হয়, আমি আপাতত চাঁদটা দেখাইতেছি না, তাহলে পৃথিবীর যে পানিগুলো, এই যে উপরে পৃষ্ঠে মনে করো এই যে পানি আছে, এই যে পানি,
এই সূর্যের টানে এই পানিগুলো সূর্যের দিকে চলে এসে থাকে, মানে এদিকে পানি তো এদিকেও ছিল এদিকেও ছিল, এই সব পানিগুলো একসাথে এদিকে টেনে শুরু করে, এই তখন এদিকে হয় জোয়ার। মানে আমি দেখাই, এটা তো নর্মাল, আমি তোমাদের বেসিকটা বলতেছি। দেখতে পাচ্ছি এখন আমি মানে আঁকি, সর্বপ্রথম একটা দশা দেখাই। আর আমি একটা জিনিস মনে রাখবা, চাঁদ পৃথিবীকে 27 দিনে অতিক্রম করে, যেটা একটু পর বলছি যে কেন। এটা হচ্ছে মনে করো সূর্য, এটা হচ্ছে সূর্য, আর একটা কক্ষপথ আছে মানে এদিকে, এটা হচ্ছে পৃথিবী। আর এই যে পৃথিবীকে আবার চারদিকে প্রদক্ষিণ করে মনে করো চাঁদ, এই যে এই এদিকে এটা হচ্ছে চাঁদ আছে। তো এই চাঁদ, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু অনেক বেশি, কিন্তু চাঁদ থেকে দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার, একটু আগে আমরা পড়ছি। আর সূর্য থেকে চাঁদের দূরত্ব হয়তো বা 13 লক্ষ কিলোমিটার, এত বেশি হবে না। মানে চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব কম সূর্য থেকে পৃথিবীর দূরত্বের তুলনায়। তাহলে চাঁদ পৃথিবীর পানিকে যে আকর্ষণ বলে টানবে, আর সূর্য পৃথিবীর পানিকে যে আকর্ষণ বলে টানবে, চাঁদের আকর্ষণ বলটা সূর্যের থেকে অবশ্যই বেশি হবে। তো সেজন্য যখন মনে করে এরকম একটা দশা থাকবে, সূর্য এদিক থেকে মানে পৃথিবীকে আকর্ষণ করছে আর চাঁদ ওদিক থেকে আকর্ষণ করছে, তাহলে মনে করো এদিকে একটু জ্বর হবে আর এদিকে একটু জ্বর হবে। কিন্তু এই যে জোয়ারটা, যেহেতু চাঁদ সামনে রয়েছে, চাঁদ অনেক মানে প্রবল আকর্ষণের মাধ্যমে পৃথিবীর পানিকে টানছে, তো এই যে এটা হচ্ছে মুখ্য জোয়ার। জোয়ার মানে একটা একদিকে ভাগ করতে পারি, মানে যেদিকে বেশি হবে সেটাকে মুখ্য জোয়ার বলতে পারি। আর এদিকে যেহেতু একটু মানে তুলনামূলকভাবে কম, তাই এটা হচ্ছে গৌণ জোয়ার। আর তোমরা অবশ্যই জানো যে জোয়ার কি, যেদিকে পানি বেশি থাকে, মানে নদীতে যদি পানি বেশি উঠা জায়গা নর্মালের তুলনায়, সেটা জোয়ার বলে, আর কম থাকলে ভাটা বলে এটাকে। এখন দেখতে পাচ্ছ দুই সাইডে দুই দিকে মুখ্য গৌণ জোয়ার ঠিক আছে, কিন্তু মাঝখানে যে অংশ রয়েছে এদিকে তখন আবার এই এদিকের পানিগুলো এই টানে এদিকে চলে যেতেছে, তাই এদিকে কিন্তু খালি হয়ে যেতেছে, তখন এদিকে হয় ভাটা। আর ভাটার কোনো প্রকারভেদ নাই, ভাটাই। তো এটা হচ্ছে একটা দশা দেখে যে এটা হচ্ছে মুখ্য জোয়ার, এটা গৌণ জোয়ার। এখন মনে করে এটা হচ্ছে সূর্য, এটা যদি সূর্য হয়, আর যদি মনে করো এদিকে পৃথিবী আছে, আর এদিকে এই যে এদিকে মনে করো চাঁদটা আছে, তাহলে একটা মানে 90 ডিগ্রি কোণের মতোই হয়ে যায় আর কি। এদিকে যদি 90 ডিগ্রি কোণ হয়, তাহলে দেখতে পাচ্ছ এদিকে চাঁদ একটা আকর্ষণে পৃথিবীর পানিকে আকর্ষণ করবে, আর এদিকে সূর্য একটা আকর্ষণ বলে আকর্ষণ করবে। এখন দোনো দিক দিয়ে যখন একটা মানে আকর্ষণ বল তৈরি হবে, এদিক দিয়ে তো বিপরীত পাশে ছিল, দোনো দিক দিয়ে দুই দিক দিয়ে টান দিছিল, দুই দিক দিয়ে এদিকে মুখ্য হয়েছে, এদিকে গৌণ হয়েছে, আর এদিকে ভাটা হয়ে গেছে। কিন্তু এদিকে একটা দিকে দুইটা ভাগ হয়ে মানে দুই দিকে দুইটা আকর্ষণ বল তৈরি হয়েছে, সেজন্য মানে কি হবে, এদিকে সরি একটা সমস্যা হয়ে গেছিল, নয়েজ আসছিল বাইরে থেকে, তো আমি একটু ভিডিওটা পজ করছিলাম। তো এদিকে আমি যেটা বলতেছিলাম, যে যখন মানে দুই দিক দিয়ে প্রবল মানে আকর্ষণ বল, মানে এদিকে সূর্য টানতেছে, জোয়ার টানতেছে, তখন এই দশাটা হয়ে পড়েছে মরাকটা। এটা হচ্ছে মানে জোয়ারের আরেকটা মানে কি কয় প্রকারভেদ, মরাকটা। আর মনে করো যখন এই যে সূর্য এদিকে আছে, চাঁদ মনে করো এদিকে আছে, পৃথিবী এদিকে আছে, তখন চাঁদ একটা মানে জোরে টান দিবে, সূর্য একটা টান দিবে, তখন মানে এই দিক দিয়ে প্রবল একটা জ্বর হবে, সবচেয়ে বেশি জ্বরের দিক দিয়ে যখন হবে, এটারে বলবো তখন তেজ কটাল বা ভরা কটাল। তেজ কটাল, আবার আরেকটা ভাবে তেজ কটাল হইতে পারে, আর মরা কটাল হইতে পারে। আমি দেখাই, মনে করো এদিকে সূর্যটা, আর যদি এদিকে পৃথিবী হয় আর এদিকে যদি চাঁদ হয়, এদিকে চাঁদটা হয়, তাহলে এদিকেও মানে এদিকে কিন্তু মুখ্য জ্বর, এই মুখ্য জ্বর আর গৌণ জ্বর, এদিকেও যে জ্বরটা হবে, আমি একটু বলছিলাম, এই দশটা একবার বলছি, আবার বলতেছি, এদিকে প্রকারভেদটা আলাদা ছিল, এদিকে প্রকারভেদটা আলাদা, ওদিকে মুখ্য আর গৌণ ছিল, আর এদিকে তেজ কটাল আর মরা কটাল তো রয়েছে। তো এদিকে যখন এটা হলো মরা কটাল, আর এটা হচ্ছে তেজ কটাল, আর এদিকটাও কিন্তু চাঁদ প্রবল আকর্ষণ বল করবে, আর এদিকেও প্রবল আকর্ষণে পানিকে টানবে, তো এদিকেও তখন এটা হবে তেজ কটাল। আর আরেকটা লাস্ট দশা থাকতে পারে, দেখাই তোমাদের। যখন পৃথিবী এদিকে আছে আর চাঁদ এসে মনে করে এদিকে, মনে করো উল্টা দিকতে হবে, তো এদিকেও কিন্তু সেম কাহিনী হবে, এদিকেও টান দিবে, তখন জোয়ারটা ভালোভাবে হতে পারবে না, তখন এটা হবে মরা কাটা। তো আমি আরেকবার একটু রিপিট করি জিনিসটা। যদি মনে করো জোয়ার বারটা প্রথম দিক দিয়ে যে চারটা দশা হইতে পারে, একটা হচ্ছে মনে করো সূর্য কি কয়, এই যে পৃথিবীটা মাঝখানে থাকবে, সূর্য থাকবে এই সাইডে আর চাঁদ থাকবে এই সাইডে, বা সূর্য এই সাইডে থাকতে পারে, চাঁদ এই সাইডে থাকতে পারে, তখন চাঁদ একদিকে টান দিবে,
সূর্য একদিকে টান দিবে, তখন এক ধরনের মানে চাঁদ যেদিকে টান দিবে সেটা হচ্ছে মুখ্য জোয়ার, আর সূর্যের যে আকর্ষণ বলে পানিকে টানবে সেটা হচ্ছে গৌণ জোয়ার। আর আর এই সেম দশাটা আরেকটা চিন্তা করতে পারি যে উভয় দিকে যে প্রবল জোয়ার হইতেছে, সেজন্য এটাকে তেজ কটল বলে। আর আবার আরেকটা এই এই দশাটা চলে গেল, এখন যদি আরেকটা দশায় যায়, যেমন এই যে এই দশাটায় সূর্য, পৃথিবী আর চাঁদ 90 ডিগ্রি অবস্থানে করছে। তো এদিকে মানে কোনো দিক দিয়ে ভালো জোয়ার হবে না, তো সেজন্য এটা মরাকাটাল হবে। আর এই যে এদিক দিয়ে তো সেম একটু আগে বললামই, এদিকে তেজকটাল হবে, আর এই যে এদিকে তেজকটাল, আর এটাও মরাকাটাল হবে। কিন্তু এটা ওই যে এই দশাটা আর এই দশাটা পুরো সেম, সেজন্য এই উভয় দশায় মরাকাটাল হবে, আর এই 200 দশায় তেজকটাল হবে। আর এটা হচ্ছে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার। তো আশা করি এই অধ্যায়ের আমি মোটামুটি আরেকটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, তো এখন বলে দেই। তো পৃথিবী, এই যে দেখতে পাচ্ছ পৃথিবী যদি একটা কক্ষপথ থাকে, এটা হচ্ছে সূর্য। পৃথিবী যদি সূর্যের চারদিকে তো আমরা জানি যে ঘোরে। পৃথিবীর কক্ষপথটা কিন্তু সব পুরোপুরি বৃত্তাকার না, পৃথিবীর কক্ষপথটা একটু উপবৃত্তাকার। এই যে পৃথিবীর সবচেয়ে যে দূরত্ব, যে সবচেয়ে দূরে একটা অবস্থান করে, পৃথিবীর সূর্যের সবচেয়ে দূরত্ব অবস্থান করে, সেটারে অপসূর বলে, অপসূর। আর পৃথিবী যখন এই যে এদিকে আসে, পৃথিবী সূর্যের সবচেয়ে যখন কাছে আসে, তখন এটারে অনুসূর বলে। তো এদিকে আমি মানে অ্যাকুরেটলি আঁকতে পারি নাই, কিন্তু নর্মালি আমি শুধু বোঝানোর জন্য, তোমরা তো বুঝছো এই জিনিসটা, যে যখন সূর্যের সবচেয়ে কাছে থাকবে পৃথিবী, সেটার সেই দূরত্বকে বলবো অনুসূর। আর সূর্যের সবচেয়ে দূরের দূরবর্তী যেই মানে থাকবে, সেটার বলবো অপসূর। আর এটা মনে রাখবে, বইতে ডিরেক্ট দেওয়া আছে, 1 থেকে 3 জানুয়ারি, 1 থেকে 3 জানুয়ারি হচ্ছে অনুসূর। আর 1 থেকে 4 জুলাই হচ্ছে পৃথিবীর অপসূর। তো এই ছিল আজকের এই টপিক। তো আশা করি তোমরা এই সমাজের 3 অধ্যায়, সমাজ আমাদের সবচেয়ে একটা ভয়ের একটা সাবজেক্ট, সমাজে আর 3 অধ্যায়তে সবচেয়ে বড় ভয়ের, কারণ এটা অঙ্ক আর অনেক বোঝার অনেক জিনিস আছে। আশা করি এই ক্লাসটা করার পর তোমাদের এই 3 অধ্যায়ে কোনো সমস্যা থাকার কথা না। তো তোমরা বাচাল এডুকেশনের পাশে থাকবে, আমাদের আশা আছে সামনে আরো অনেক ওয়ান শট ক্লাস নিয়ে আসার। তো তোমরা যদি আমাদের সাপোর্ট দেখার যদি পাশে থাকো, তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে থাকবো। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।